সারাদিনের কাজ শেষ করে সূর্যদেব অস্তাচলে যাচ্ছেন। পুরো বঙ্গোপসাগরের জলে লাল আবির ছড়িয়ে পড়েছে। তাজপুর বিচের বালিতে বসে এমন মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করছেন সনাতন সরকার। এই মুহূর্তে মনটা তার খুশিতে ভরে যাচ্ছে। ভাগ্যিস হঠাৎ বন্ধুদের সঙ্গে তাজপুর বেড়াতে এসেছিলেন, তাই এমন সুন্দর বিকেল দেখার সৌভাগ্য হলো। আসলে মধ্যবয়সী স্ত্রী বিয়োগের পর আর সেভাবে বেড়াতে বের হননি তিনি। প্রাথমিক স্কুলে শিক্ষকতার কাজ আর অবসরে বাগান করা, পড়াশোনা করা, এসবের মধ্যেই নিজেকে ব্যস্ত রেখেছেন। একমাত্র মেয়ে মেহুলের বিয়ে দিয়ে পিতা হওয়ার দায়িত্ব কর্তব্যও সেরেছেন। চাকরি থেকে অবসর নেওয়ার পর একাই রান্নাবান্না করে খান। মেহুল অবশ্য বার দুয়েক বাবাকে নিজের কাছে নিয়ে যেতে চেয়েছে, কিন্তু তিনি যাননি। নিজের স্বাধীনতা ছেড়ে দিয়ে, নিজের ঘরবাড়ি ছেড়ে দিয়ে জামাই মেয়ের সংসারে থাকতে চাননি। তবে মাঝে মাঝে মন খারাপ হলে মেয়ের বাড়ি চলে যান মেয়ে নাতি নাতনির সঙ্গে দেখা করতে। 2-3 দিন থেকেই আবার ফিরে আসেন। মেহুল অবশ্য ঘন ঘন বাবার কাছে আসতে সময় পায় না। জামাই অর্কর চাকরি, নাতি নাতনির পড়াশোনা, ওদের নাচ গান, আঁকা, ক্যারাটে এসব নিয়ে মেহুল ভীষণ ব্যস্ত। ওই একবার জামাই ষষ্ঠীর দিন আর বিজয়ার প্রণাম করতে বাপের বাড়ি আসে। আসলে এ বাড়িতে ওর মা নেই তো, তাই মেহুলের আসার টানটাও কম। সবই বোঝেন সনাতন বাবু। মেয়ের প্রতি মনে মনে অভিমান হলেও মুখ ফুটে কিছু বলেন না, নিজেই নিজেকে সান্ত্বনা দেন। নিজের সংসারে স্বামী, পুত্র, কন্যা নিয়ে ভালো থাক মেহুল। এবছর দুর্গাপূজার পর সনাতনবাবুর সমবয়সী রিটায়ার্ড শিক্ষক বন্ধুরা হঠাৎ পরিকল্পনা করেছিল তাজপুর বেড়াতে আসার। এই প্রস্তাবে তারা সনাতন বাবুকেও সামিল করেছিল। সনাতন ভায়া, চলো আমরা 5 বুড়ো মিলে কদিন একটু বাইরে বেরিয়ে আসি, মন্দারমণিতে গিয়ে সমুদ্র দেখে আসি। আমাদের 4 জনের গিন্নিরা তো ড্যাডাং ড্যাং করে আগেই স্বর্গে চলে গেছেন, তাই আমরা ঝাড়া হাত পা। শুধু পরিমলটাকে নিয়েই টানাটানি, ওর গিন্নি ওকে ছাড়লে হয়। না ছাড়লেও আমি তোদের সঙ্গে যাব ভাই। আমারও তো মাঝে মাঝে ইচ্ছে হয় স্বাধীনতার সুখ ভোগ করতে। তাহলে আমরা বিজয়ের পরদিন সকালেই এখান থেকে বেরোচ্ছি। বন্ধুদের কথা শুনে না না করে উঠেছিলেন সনাতন। আরে দাঁড়া ভাই, আমার এখন বেড়াতে যাওয়া হবে না। মেহুল অর্কর পুজোর পরেই আমাকে বিজয়ার প্রণাম করতে আসে, সঙ্গে নাতি নাতনিরাও আসে। এই মুহূর্তে বাড়ি ছেড়ে আমার কোথাও যাওয়া চলবে না। তোরা 4 জন ঘুরে আয়, আমি আমার মেয়ে জামাই, নাতি নাতনিদের নিয়ে এখানে আনন্দ ফুর্তি করব। সনাতনের কথা শুনে মুখটা ভার হয়ে যায় 4 বন্ধুর। ভাই, তোরা মন খারাপ করিস না, আমি পরে তোদের সঙ্গে বেড়াতে যাব। মেহুলটা বছরে এ সময় বাপের বাড়ি আসে। আমিও সারা বছর মেয়েটার জন্য প্রতীক্ষা করে থাকি। তোরা তো সবই বুঝিস। 4 বন্ধু মিলে মুখ শুকনো করে বাড়ি ফিরে যায়। রাতের দিকে মেহুলকে ফোন করেন সনাতন বাবু। মা মৌ, কবে এখানে আসবি মা? আমি বলছি কি, এবারে একাদশী কি দ্বাদশীর দিন এখানে চলে আয়, তারপর কোজাগরী পূর্ণিমা পর্যন্ত থেকে যাবি। কতদিন তোকে দেখিনি, নাতি নাতনিকে আদর করিনি, মনটা ভীষণ খারাপ লাগছে রে মা। দেখ না, যদি পারিস তাহলে সপ্তমীর দিন সকালে চলে আয়, সবাই মিলে একসাথে পুজো দেখব। যেটা সম্ভব নয় সেটা বারবার কেন বলো বাবা? এখানে শহরের পুজো ছেড়ে দিয়ে গায়ে যাব? গায়ের পুজোতে আছেটা কি শুনি? এখানে কত বড় বড় প্যান্ডেল হয়, কত রকমারি থিমের প্রতিমা, চারিদিকে আলোয় আলো, প্রত্যেক দিন প্যান্ডেল হপিং, বাইরে খাওয়া দাওয়া, এসব ছেড়ে দিয়ে ওই ধ্যার ধ্যারে গোবিন্দপুরের টিমটিমে একটি পুজো দেখতে মন চায় না বাবা? তোমার নাতি নাতনি একদম ওখানে থাকতে পারবে না। পুজোর সময় অর্ক আমাদের ওখানে যেতে দেবে না। তুমি আমাদের সমস্যাটা একটু বোঝার চেষ্টা করো। সবই বোঝেন সনাতনবাবু, তবু তার বুক ঠেলে একটা গভীর দীর্ঘশ্বাস উঠে আসে। মেহুলের কথা শুনে বারবার অতীতের ঘটনা চোখের সামনে ভেসে ওঠে। মেহুল ছোট থেকে সাজতে গুজতে ভালোবাসতো বলে পুজোতে মেহুলের জন্য তিনি রকমারি জিনিসপত্র কিনে আনতেন। প্রতি বছর পুজোতে মেহুলের 2টো নতুন জামা কেনা হতো। তার সঙ্গে ম্যাচিং করে হেয়ার ব্যান্ড, কাজল, টিপ, নেলপালিশ, কাচের চুড়ি, ইমিটেশনের হার, কানের সেট সব কিছু কিনে আনতেন সনাতনবাবু। গৌরী মেয়েকে ভালোভাবে সাজিয়ে গুছিয়ে দিতেন।
লাল টুকটুকে ফ্রক পরে বাবার হাত ধরে গ্রামের পুজো মণ্ডপে যেত মেহুল। বাবার সঙ্গে সাইকেলে চেপে পাশের গ্রামের ঠাকুর দেখতেও যেত। সেই মেয়ে হঠাৎ যে কবে এত বড় হলো সেটাই বুঝতে পারেন না সনাতন বাবু। চোখ বন্ধ করলেই তার মনে হয় মেহুল বুঝি এখনও ছোট আছে, তার সাথে হাত ধরে ধরে ঠাকুর দেখতে যাবে। আরও একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে ঈষৎ গভীর গলায় তিনি বলেন, ঠিক আছে, তাহলে নাতি নাতনি জামাইকে নিয়ে বিজয়ার পরে যে কোনো একদিন এসো। না মানে বাবা শোনো না, এবছর ওখানে যাওয়া হবে না। আসলে অর্কের কিছু গুরুত্বপূর্ণ কাজ আছে। ওর অফিস তো লক্ষ্মী পুজোর পর খুলে দিচ্ছে, তাই আর কি। তাহলে এবছর কি বুড়ো বাবাকে বিজয়ার প্রণাম করতেও আসবি না? তোদের তো নিজেদের গাড়ি আছে, গাড়ি করে বুড়ো বাবাকে কি দেখতে এক বেলাও আসতে নেই? অভিমান ভরা কণ্ঠে কথাগুলো বলেন সনাতনবাবু। বাবার কথা শুনে রেগে যায় মেহুল। উহ বাবা, এমনভাবে কথা বলছো কেন? কাজ আছে বলেই তো যেতে পারছি না। আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। আর বিজয়ার প্রণাম বিজয়ার দিন ফোনে করে দেব। শুধু এবছর যাওয়া হবে না, পরে একদিন সময় করে তোমার কাছে যাব। মেয়ের প্রতি অভিমানে নিঃশব্দে কলটা কেটে দেন সনাতনবাবু। পরদিন সোজা বন্ধুদের ঠেকে গিয়ে ওদের বলেন, মৌ এবার বাপের বাড়ি আসবে না, চল তোদের সঙ্গে মন্দারমণি তাজপুর ঘুরে আসি। বন্ধুরা সানন্দে এই প্রস্তাব লুফে নেয়। একাদশীর দিন 5 বন্ধু মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। মন্দারমণির সমুদ্র সৈকতে একবেলা কাটিয়ে ওরা সবাই তাজপুর এসে আগের থেকে বুক করা হলিডে ইন বলে একটা হোটেলে ওঠে। তাজপুর সমুদ্র সৈকতে এসে মনের জমাট বাঁধা যত দুঃখ গলে জল হয়ে যায় সনাতন বাবুর। দিগন্ত বিস্তৃত নীল রাশি, সুনীল ঝকঝকে আকাশ, ঝাউবনের মন মাতাল করা বাতাস তার মনে শান্তির পরশ বুলিয়ে দিয়ে যায়। মনে মনে সনাতনবাবু ভাবেন, বন্ধুদের কথা শুনে বাইরে এসে ভালোই হয়েছে। সারাদিন সমুদ্রের বীচ লাল কাঁকড়ার সঙ্গে ছোটাছুটি করে 5 বৃদ্ধ ক্লান্ত হয়ে পড়ে। তাই রাত্রে তাড়াতাড়ি ডিনার করে যে যার রুমে শুয়ে পড়েন। আগামীকাল তাদের ফিরে যাওয়ার কথা। বিছানায় শুয়ে সনাতনবাবুর চোখে ঘুম আসে না। জানালার দিকে তাকিয়ে দেখেন আকাশে সুন্দর গোল থালার মতো চাঁদ উঠেছে। হোটেলের রুম থেকেই সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। চাঁদনি রাতে সমুদ্রের রূপ দেখার জন্য হোটেল থেকে বাইরে বেরিয়ে পড়েন তিনি। তাদের হোটেলটা সমুদ্রের ধারেই। হোটেলের সামনে বেশ বড় একটা সুইমিং পুল। পুলের সামনে রাখা পুল চেয়ারে একজন নারী এবং পুরুষ অত্যন্ত ঘনিষ্ঠভাবে বসে আছে। মেয়েটির পরনে অত্যাধুনিক ছোট পোশাক, তাদের পাশে রাখা মদের বোতল এবং গ্লাস। নারী পুরুষ দুজনেই মদ্যপানরত। এসব দেখে মনে মনে ভীষণ বিরক্ত হন সনাতনবাবু। এখনকার ছেলেমেয়েদের এই হয়েছে এক ফ্যাশন। পরিবেশ পরিস্থিতির বিচার বিবেচনা খুব কম। আরে তোরা একসঙ্গে থাকবি, মদ্যপান করবি তো নিজেদের রুমে যা, এভাবে লোকজনের চোখের সামনে নির্লজ্জতা করা কেন? মনে মনে কথাগুলো ভেবে এদের পাশ কাটিয়ে বাইরের গেটের দিকে হেঁটে যান তিনি। সেই সময় নারীটি পুরুষটির গলা জড়িয়ে ধরে কিছু কথা বলে। পাশ দিয়ে পেরিয়ে যেতে গিয়েও থমকে দাঁড়িয়ে পড়েন তিনি। মেয়েটির গলাটা ভীষণ চেনা লাগছে না? প্রচণ্ড কৌতূহলে অনিচ্ছা সত্ত্বেও নারী পুরুষটির দিকে তিনি ভালো করে তাকান। পুলের কাছে বাহারি লাইটের আলোয় নারীটিকে দেখে তিনি চমকে ওঠেন। মেহুল, মেহুল এখানে এই অবস্থায়, এমন নগ্নভাবে? সঙ্গের পুরুষটিকে অর্ক তো নয়? একটা অচেনা পুরুষের বক্ষলগ্না হয়ে মেহুল কি করছে? মেহুল কি পরকীয়ায় জড়িয়ে গেছে? অর্ক জানে সব, কিন্তু মেহুল আর ওই লোকটিকে পরস্ত্রীকে নিয়ে এখানে কি করছে? হঠাৎ পুরুষটি এক ঝটকায় মেহুলকে চেয়ারে শুয়ে দিয়ে তার শরীরের উপর চেপে বসে। মেহুলের গলায় ঈষৎ কামড় বসায়। আহ, কি করছো নিতিন? এখানে এসব করবে নাকি? ভুলে যেও না আমরা এখন খোলা আকাশের নিচে শুয়ে আছি। হোটেলের কে কখন দেখে নেবে। প্লিজ বেবি, রুমে চলো, সেখানে গিয়ে যত খুশি আদর করবে। মেহুলের গলা ভীষণ আদুরে শোনায়। পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকেন সনাতনবাবু। কেউ যেন তার পাগুলো বেঁধে রেখেছে। সামনেও এগোতে পারেন না, আবার পিছিয়ে এসে নিজের রুমেও যেতে পারেন না।
মেহুলকে কোলে নিয়ে নিতিন হোটেলের রুমে চলে যায়। সারা রাত ওই সুইমিং পুলের ধারেই বসে থাকেন সনাতনবাবু। পরের দিন সকালে সূর্য উঠলে কোনো মতে টলে টলে হোটেলের নিচের রুমে ফিরে আসেন। সকালে বাড়ি ফেরার রাস্তায় একটা ধাবায় টিফিন করতে নামেন তারা। বন্ধুদের থেকে একটু দূরে গিয়ে প্রথমে তিনি মেয়ের মোবাইলে ফোন করেন। হ্যালো মৌ। কথা বলতে বলতে গলা কেঁপে যায় তা সত্ত্বেও নিজেকে শান্ত করে প্রশ্ন করেন, মৌ তুমি কোথায় আছো? আমি ভাবছিলাম আজ তোমাদের বাড়ি একবার যাব, তোমার সঙ্গে নাতি নাতনির সঙ্গে দেখা করে আসব। বাবার কথা শুনে আঁতকে ওঠে মেহুল। আজ নয় বাবা, 2 দিন পরে আসবে। এখন আমরা ভীষণ ব্যস্ত। আমি এখন আমার বড় ননদের বাড়ি এসেছি। বদ্দির শরীরটা ঠিক নেই, তুমি প্লিজ কিছুদিন পরে এসো। ও ঠিক আছে, একটু দাদু ভাই দিদি ভাইয়ের সঙ্গে কথা বলাও তো। বাবা আমি বদ্দির বাড়ি একা এসেছি, বাচ্চাদের আনিনি। আমি পরে তোমার সাথে ওদের কথা বলিয়ে দেব। মেয়ের সঙ্গে কথা বলে রাগে মাথাটা জ্বলে যাচ্ছে তার। মৌ আজকাল মিথ্যা বলছে, মিথ্যে কথা বানাতে শিখেছে। অবশ্য অনৈতিক কাজ করলে মিথ্যা তো বলতেই হবে। নিজের কাছে নিজেরই মাথাটা হেট হয়ে যাচ্ছে তার। তিনি একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দীর্ঘ 40 বছর শিক্ষকতার জীবনে অসংখ্য শিশুকে তিনি নিজের হাতে তৈরি করেছেন। তাদের মধ্যে নীতি নৈতিকতা, সত্যবাদিতা, সুদৃঢ় চরিত্রতার বীজ বপন করেছেন। কিন্তু দুঃখের বিষয় নিজের মেয়েকে মানুষ করতে পারেননি। নিজের মধ্যে যেটুকু মূল্যবোধ ছিল সবটুকু দিয়ে তিনি মেয়েকে মানুষ করেছিলেন। কিন্তু সেই মেয়ে কবে এমন অমানুষ হয়ে গেছে তিনি বুঝতে পারেননি। কোনো মতে নিজেকে সামলিয়ে জামাই অর্ককে ফোন করেন সনাতনবাবু। অর্ক, মৌকে ফোনে পাচ্ছি না, ওকে একটু ফোনটা দাও তো। বাবা মৌ তো বাড়ি নেই, আমার বদ্দির বাড়ি গেছে। আসলে বদ্দির হঠাৎ খুব শরীর খারাপ, তাই বাধ্য হয়ে মৌকে ওখানে পাঠিয়েছি। ছেলে মেয়েদের নিয়ে আমি একা বাড়িতে আছি। মৌ আমাকে ফোন করলে ওকে বলবো আপনাকে ফোন করতে। কান থেকে ফোনটা নামিয়ে পাশের মাটিতে বসে পড়েন সনাতনবাবু। প্রচণ্ড বিস্মিত হয়ে চিন্তা করেন, অর্কও আমাকে মিথ্যে বলছে। দুজনে একই মিথ্যে বলছে। অর্কর কথা শুনে মনে হচ্ছে ও সব কিছু জানে, আর অর্কই হয়তো মেহুলকে এই পথে ঠেলে দিয়েছে। অর্ক হয়তো মেহুলকে জোর করে অন্য পুরুষের সঙ্গে এখানে পাঠিয়েছে। কিন্তু মেহুলের আচরণ দেখে মনে হয় না কেউ ওকে জোর করেছে। হে ভগবান, কী সব হচ্ছে! এই বুড়ো বয়সে আর কত অন্যায় দেখতে হবে আমাকে। তাজপুর থেকে ফিরে এসে ঘটনাটা ভালোভাবে ভাবেন সনাতনবাবু। দিন 2 পরে মাথা ঠান্ডা হতে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বাবাকে দেখে ভীষণ খুশি হয় মেহুল আর অর্ক। নাতি নাতনিরা এসে দাদু ভাইকে জড়িয়ে ধরে। দীর্ঘ 6 মাস পর মেয়ের বাড়িতে এলেন তিনি। এসে দেখেন এ বাড়ির ভোল এখন পাল্টে গেছে। পুরো দোতলা বাড়িটা নতুনভাবে রং করা হয়েছে। গ্যারেজে নতুন গাড়ি এসেছে। বাবাকে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের বিত্ত বৈভব দেখাচ্ছিল মেহুল। বাবা দেখো, নতুন মডেলের এই স্যালেরিও গাড়িটা তোমার জামাই এবারে পুজোর আগে কিনেছে। ভালো হয়েছে না? বাবা তুমি এই রুমটায় থাকবে, এটাই নতুন এসি বসালাম। মেয়ের উজ্জ্বল মুখের দিকে অপলকে তাকিয়ে থাকেন সনাতনবাবু। ততক্ষণে অর্ক এক গাদা বাজার করে নিয়ে এসেছে। মৌ, বাবার জন্য আজ জমিয়ে রান্না বান্না করো। ইলিশ এনেছি, পমফ্রেট এনেছি। বাবাকে ওনার পছন্দের পদ রান্না করে খাওয়াও। আর রাত্রে ডিনারে মাটন বিরিয়ানি বানাবে। মাটনটা আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি। জামাই আর মেয়ের দিকে অপলকে তাকিয়ে তিনি প্রশ্ন করেন, তোমরা কেমন আছো বাবা? ভালো আছো তো? হ্যাঁ বাবা, ভালো আছি। তা হঠাৎ গাড়ি কিনলে যে? তোমার জামাইয়ের প্রমোশন হয়েছে বাবা। অর্ক এখন কোম্পানির রিজিওনাল ম্যানেজার হয়ে গেছে। ওর স্যালারি দ্বিগুণ হয়ে গেছে। সাধারণ অ্যাকাউন্টেন্ট থেকে হঠাৎ রিজিওনাল ম্যানেজার, এত তাড়াতাড়ি এত উন্নতি কিভাবে সম্ভব? মৌ, তুমি বাবার জন্য রান্না চাপাও, আমি মিষ্টি দই নিয়ে আসছি। তাড়াহুড়ো করে বাজার করলাম আর দইটা নিতেই ভুলে গেছি। থাক, তার আর কোনো প্রয়োজন নেই। আমি এখানে খাওয়া দাওয়া করব না, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। দ্রুত এসে মৌ বাবার হাত ধরে। কেন বাবা, কি হয়েছে? খাবে না কেন? কতদিন পরে তুমি আমার বাড়িতে এলে। তোমার জামাই খুশি হয়ে এত বাজার করলো, তাহলে এভাবে হঠাৎ কেন চলে যাবে?
2-4 দিন আমার বাড়িতে থেকে তারপর যাবে। নিজের হাত থেকে মেয়ের হাতটা সরিয়ে দেন সনাতনবাবু। ছাড় আমাকে, তোর শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। তোর মায়ের যখন 2টো ব্রেস্ট ক্যান্সার হয়েছিল তখন একেবারে শেষ সময় ওর শরীর থেকে যেরকম পচা দুর্গন্ধ বের হতো, এখন তোর শরীর থেকে আমি সেই রকম দুর্গন্ধ পাচ্ছি। তোর শরীরের ভেতরের আত্মায় পচন ধরেছে মৌ। শরীরের কোষে কোষে অতি দ্রুত ক্যান্সারের জীবাণু ছড়িয়ে পড়েছে, আমি তার সংকেত দেখতে পাচ্ছি। এসব আপনি কি বলছেন বাবা? মৌয়ের কেন ক্যান্সার হবে? তোমাকে 2টো কথা বলি অর্ক, বাড়ি গাড়ি অর্থ সম্পদ টাকা পয়সার চেয়েও দামি নিজের আত্মসম্মান। নিজের আত্মসম্মানের বিনিময়ে এসব কেনা নিতান্ত মূর্খামি। এতে শরীরের না হোক আত্মার পচন ঘটে। তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, এ বাড়িতে আমি এসেছিলাম নিজের মেয়েকে দেখব বলে, কিন্তু আমার সেই ছোট্ট পুতুল মৌ হারিয়ে গেছে, যাকে আমি আমার সমস্ত শিক্ষা দীক্ষা মূল্যবোধ দিয়ে তিলে তিলে বড় করেছিলাম। সেই মেয়েটা আমার মরে গেছে। এখন আমার সামনে দাঁড়ানো মিসেস মেহুল অর্ক চৌধুরীকে আমি চিনি না। এ আমার মেয়ে নয়। তোমার স্ত্রী অর্কপ্রভ চৌধুরী, আর তোমার স্ত্রীর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। এখন আমি চলে যাচ্ছি, তোমরা দুজনে ভালো থেকো। আজকের পর থেকে প্রত্যেকটা কাজ করার আগে দুজনে একবার ভেবে নেবে তোমাদের ছেলে মেয়ের সামনে মাথা তুলে তোমরা দাঁড়াতে পারছো কিনা। না হলে তোমাদের জীবনে এমন একদিন আসবে যেদিন দাদু ভাই দিদি ভাইও তোমাদেরকে বাবা মা হিসেবে পরিচয় দিতে লজ্জা পাবে। জুতোটা পায়ে গলিয়ে দ্রুত মেয়ের বাড়ি ছাড়েন সনাতনবাবু। পিছনে স্তব্ধভাবে অর্ক আর মেহুল দুজনে দাঁড়িয়ে থাকে।